প্রিয় ভাই বোনেরা, অবশেষে তোমাদের শেষ পরীক্ষা, ভৌত বিজ্ঞান পরীক্ষা। আর তোমাদের আশা করছি ভালো হয়েছে। প্রশ্নসহ উত্তরগুলো সম্পূর্ণ মিলিয়ে নাও, দেখো কত নম্বর ঠিক হলো এবং কেমন হয়েছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। দেখো এখানে তোমাদের 2025-এর তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র। তো এখানে প্রথম যেটা দিয়েছে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ তোমাদের বেছে লিখতে হবে। বলেছে নিচের কোনটি কোন রশ্মি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। তো এখানে কি আলফা রশ্মি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ফিউজ তারের বৈশিষ্ট্য। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। ঠিক আছে, এ উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। ও পরবর্তীতে তোমাদের পরবর্তী কোশ্চেন তোমাদের এখানে কি হচ্ছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়েকটি শ্রেণী রয়েছে? 18টি। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিচের যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই। কোন অণুর? এখানে হচ্ছে অপশান ডি, মানে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তোমাদের নিচের কোন অ্যাসিডটি মৃদু ও তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য? অপশান এ হয়ে যাবে CH3COOH। তারপরে হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম হাই ক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফার চালনা করলে কি রং উৎপন্ন হয়? অপশান অ্যান্ড সি হয়ে যাবে সবুজ। ঠিক আছে, তারপরে এখানে একের সাথে নিচের কোনটি আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক? এটা তো সবাই জানো, অ্যালুমিনিয়ামের আকরিক কি হয়ে যাচ্ছে এখানে? বক্সাইট, অপশান বি। তারপরে ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করো। ও তোমার হচ্ছে C2H2। তো দেখেই বুঝতে পারছো ও তোমার ত্রিবন্ধনযুক্ত। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের হচ্ছে গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। এখানে গ্রিন হাউস গ্যাস কী হবে? জলীয় বাষ্প। ঠিক আছে, তারপরে তোমার এখানে কি রয়েছে পরে তোমার হচ্ছে এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তো এসটিপিতে তোমার হচ্ছে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, মানে এখানে বুঝতেই পারছো যে টোটাল CO2 আণবিক ভর কত? ও 12 + 16 12, আর এখানে 16 দুগুণে 32, মানে হয়ে যাচ্ছে 44। 44-এ কত হয়ে যাচ্ছে? 22.4। তাহলে 22-এ কত হবে? 22 গ্রামে কত হয়ে যাবে? 11.2। আমি একবারে করলাম, তো এখানে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে এটাও বলেছে সেমভাবে তোমরা করো। 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। মানে ইজি কোশ্চেন তোমাদের, কিন্তু এইগুলো কিন্তু পুরোপুরি কমন বলতে গেলে। তো এখানে 5.6 হয়ে যাবে। তোমার জাস্ট উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বনেট বলে দিয়েছে, CO3কে উত্তপ্ত করলে সমীকরণটা লিখে তোমাদের করলেই হবে, রাসায়নিক বিক্রিয়া থেকে দিয়েছে। তারপর হচ্ছে তাপের পরিবাহিতাঙ্ক নির্ভর করে কি? পরিবাহীর উপাদান এবং উপাদানের প্রকৃতির ওপর পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, কার ওপর নির্ভর করে? প্রকৃতির ওপর নির্ভর করে। তারপরে এখানে হচ্ছে আলোর প্রতিসরাঙ্কর সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? আলোর প্রতিসরণের সময় কি হচ্ছে? কম্পাঙ্ক, অপশান সি হয়ে যাবে সঠিক। কোন প্রকার দর্পণে অসৎ এবং ছোট সৎ শীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 15টা নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? এখানে হয়ে যাবে কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, খুব তাড়াতাড়ি করলাম। ঠিক আছে, মানে কি বলবো, মানে তোমাদের এখানে তোমার কারেন্টই ছিল না ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে। ঠিক আছে, একদম ইন্টারনেট চলছিল না, কিচ্ছু না, সেই কারণে অনেক দেরিতে শ্যুট করা হচ্ছে। তারপরে 2.1 তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে এই যে ইউরেনিয়াম বলে দিয়েছে, এখান থেকে বিটা কণা নির্গত হলে কি হবে? 1 একক কি হয়ে যাবে? বৃদ্ধি পেয়ে যাবে। 1 একক পারমাণবিক সংখ্যার কি হচ্ছে, মানে প্রোটন সংখ্যার কি হচ্ছে? 1 একক বৃদ্ধি পাবে, আর কিচ্ছু না। এখানে 1 একক বৃদ্ধি পেয়ে যাবে একবারে। মানে কি পরিবর্তন হবে সেটা বলেছে? 1 একক পারমাণবিক সংখ্যা 1 একক কি হচ্ছে? বৃদ্ধি পাবে। তারপরে দেখো বাম পক্ষ ডান পক্ষ বলেছে। এখানে জার্মান সিলভারের উপস্থিত ধাতু কি? এখানে জার্মান সিলভারের উপস্থিত ধাতু হচ্ছে Na। তারপরে তোমার ইউরেনিয়ামের তো মূল্য কি এখানে? অবশ্যই Pu C। তারপর হচ্ছে ক্যালামাইন থেকে নিষ্কৃত ধাতু, এখানে কি হয়ে যাবে? তোমার হচ্ছে বি জিঙ্ক। তারপরে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারকীয় ধাতু হচ্ছে
Li। তো এখানে আমি অ্যারো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তারপরে এখানে দেখো সত্য মিথ্যে দিয়েছে, ঠিক আছে। বলেছে নিচের বিবৃতি সত্য না মিথ্যে লেখো। তারপরে দেখো 1-3 এখানে লিখতে হয়তো আমি ভুলে গেছি, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। তড়িৎ বিশ্লেষণের সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। আর তড়িৎ বিশ্লেষণ অবশ্যই জারণ বিজারণের মাধ্যমে ঘটে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ট্রু, সত্য। তারপরে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অবশ্যই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। তারপরে এখানে তোমার হচ্ছে এখানে কি হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাস কেটে যাবে। এবার এখানে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য, এখানে কি হচ্ছে, অ্যাসিডিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হচ্ছে, অ্যাসিডিক অ্যাসিড। তারপর হচ্ছে কি ঘটবে যদি লোহার চামচের ওপর অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? ঠিক আছে, অ্যাসিড মিশ্রিত দ্রবণে ডোবানো হয়, তাহলে কি ঘটবে এখানে? তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, লোহার ওপর কি হচ্ছে, বলে দিয়েছে কপার সালফেট CuSO4, দ্যাটস মিনস Fe ফেরাস সালফেট প্লাস কি হচ্ছে Cu, ঠিক আছে, এটা হবে। তো এখান থেকে বোঝাই যাচ্ছে কি হচ্ছে, কপারের অধক্ষেপ পড়বে, ঠিক আছে, এটুকু লিখলেই হবে, কপারের অধক্ষেপ পড়বে। তারপরে এখানে বলে দিয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের জন্য কোন ধাতু অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? লোহা চূর্ণ, ঠিক আছে। তারপরে এখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, ঠিক আছে। CaC2 N2, এটার থেকে কি হচ্ছে, এখানে ড্যাশে কি হবে, NaNCN, ঠিক আছে, লিখে দিয়েছি। তারপরে থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কৃত হয়? Fe। তারপরে হচ্ছে তোমার পরবর্তী কোশ্চেন হচ্ছে একটি যৌগ বলে দিয়েছে যার আইপ্যাক নামকরণ লিখতে দিয়েছে। তো এটা কি হয়ে যাবে, ট্রু ব্রোমোপ্রোপেন, ঠিক আছে, ট্রু ব্রোমোপ্রোপেন। তারপরে অবস্থানগত ও আইসোমেরিজম বা সমবায়বতার উদাহরণ হচ্ছে 1 ক্লোরোপোপেন বা 2 ক্লোরোপোপেন, দুটোই হতে পারে। মানে যে কোনো একটা লিখলেই হবে তোমার। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমার বা মনোমারের নাম লেখো, টেট্রাফ্লুরো ইথিন, ঠিক আছে, টেট্রাফ্লুরো ইথিন। তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তারপর ওজোন স্তরের গাঢ়ত্ব কোন একক দ্বারা প্রকাশিত হয়? এটা হচ্ছে কি DU বা তোমরা বলতে পারো ডবসন, ঠিক আছে, ইউনিট। তারপরে এখানে তোমার হচ্ছে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম, ঠিক আছে, CFC। তারপরে এখানে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে? আমি খুব তাড়াতাড়ি বলছি, তার আগে বলে রাখি তোমরা MCQ থেকে কত নম্বর অ্যাটেন্ড করেছো এবং টোটাল কত নম্বর অ্যাটেন্ড করেছো অবশ্যই জানিও। আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে, আমার নতুন ভাই বোন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি উপকারমূলক মনে রাখলে, কেন তোমাদের জন্যই পরিশ্রম করা, অবশ্যই লাইক দিও একটা, তোমাদের ভালোবাসা অবশ্যই আমি ডিজার্ভ করি। আর তারপরে তোমাদের জন্য স্পেশাল কিছু ভিডিও আসছে, তোমরা কমেন্টে জানাও কি ভিডিও করব। আচ্ছা, এখানে তারপরে বলে দিয়েছে সত্য মিথ্যেতে চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। এটা ফ্রস দেখেই বুঝতে পারছো তোমরা, ঠিক আছে, শূন্য হয়ে যায়। -273 ডিগ্রি তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন কি হচ্ছে, শূন্য হয়ে যায়। তো এখানে কি হয়ে যাবে, ফলস। তারপরে STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে অণুর সংখ্যা কত? ও এখানে অণুর সংখ্যা কি হয়ে যাবে, দেখো 16 গ্রাম বলে দিয়েছে, অক্সিজেন 16 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা বলেছে। তোমার অ্যাভোগাড্রোর সংখ্যক অণু কত, 32 গ্রামে থাকে, 16 দুগুণে 32 গ্রামের মধ্যে কত, 32 গ্রামে থাকে হচ্ছে তোমার 6.023 বা 22 × 10⁻23। তাহলে এখানে তার হাফ 16 গ্রামে যদি বলে, 32 গ্রামে থাকলে 16 গ্রামে কি হয়ে যাবে, হাফ ইন্টু 6.023 বা কেউ 22ও দিতে পারো, ইন্টু 10⁻23, ঠিক আছে, 10⁻23 আর টি হয়ে যাচ্ছে অণুর সংখ্যা হবে, ঠিক আছে। কি বললাম, হাফ ইন্টু 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তারপরে নিচে বিবৃতিটা সত্য না মিথ্যে? এখানে বলেছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 10⁵ ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা অবশ্যই ট্রু। তারপরে এখানে এটি কি বলছে, এটি কোন ভৌত রাশির একক? তোমার হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক, ঠিক, তাপ পরিবাহিতাঙ্কের একক। তারপরে এখানে দেখো বিবর্ধিত কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স, ঠিক আছে। তারপরে হচ্ছে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপাতন কোন মানের জন্য
এর সূত্র প্রযোজ্য হয় 0 ডিগ্রির জন্য, ঠিক আছে? 0 ডিগ্রির জন্য প্রযোজ্য হয় না, ঠিক আছে? 0 ডিগ্রির জন্য কি হচ্ছে, প্রযোজ্য হয় না। কেন প্রযোজ্য হয় না আমি একটু বলে রাখি। তোমার এখানে ফর্মুলা কি ছিল, মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। তো এখানে যদি সাইন 0 ডিগ্রি লিখিস তাহলে 0 হয়ে যাবে। তো 0/0 তার ভ্যালু কিছু থাকবেই না, দ্যাটস মিনস 0 ডিগ্রির সময় আপাতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কিন্তু এটার মান হয় না, ঠিক আছে? 0 ডিগ্রি সেই কারণে হয়ে যাবে অ্যান্সার, কোনো মানই থাকবে না। কেন 0/সামথিং কিছু থাকতে পারে, কিন্তু কোনো মানে সামথিং বাই 0 ইকুয়ালস টু কোনো ভ্যালু বেরোয় না, তাই মান নির্ণয় সম্ভব না। তারপরে এখানে দেখো এখানে বলে দিয়েছে এটির 220 ভোল্ট আর 120 ওয়াট বাক্সের রোধ কত। এখানে আমি ক্যালকুলেট করে দেবো। দেখো আমি ক্যালকুলেট করে লিখে দিয়েছি 484 কি হচ্ছে ওহম। তারপরে দেখো কিছু কিছু দিয়েছে, দেখো দুটি সংকর ধাতুর নাম। দেখো এখানে কিন্তু ইজি দিয়েছে, জৈব অঙ্গুর পলিমার, ঠিক আছে? মোটামুটি কিন্তু খুব একটা কঠিন দেয়নি এখানে। পারস্তম্ভের চাপ দেখো, এইটা আমি তো মানে যারা পড়েছো ব্যাচে কিন্তু আমি পুরো ভালো করে বলে দিয়েছিলাম এবং ভিভিআই দিয়েছিলাম যে এটা আসবে, ঠিক আছে? এসছে, এটাও কিন্তু করানো, এটাও এসছে, ঠিক আছে? একদম কিন্তু কমন বলতে গেলে মানে কিছুই নেই। এটা আমি বারবার করে বলে দিয়েছিলাম, যে এবারে দেওয়ার সম্ভাবনা আছে, এসছে, ঠিক আছে? এবার এখানে এইটা সেম ধরনের, একই না, 4 ওহম না 2 ওহম আমার যতদূর মনে হচ্ছে আমি করিয়েছি। তারপরে ক্যালসিয়াম এর ডট গঠন এটা করিয়েছি, ঠিক আছে? পুরোপুরি কিন্তু তোমরা যদি দেখো এখানে দেখো আমি আগের দিন রাতেও বলে দিয়েছিলাম এরকম একটা দেবে, সমযোজী না তড়িযোজী সেটা বের করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এটা, ঠিক আছে? মানে এখানে কিন্তু মানে খুবই ইজি কিছু আমি দেখতে পাচ্ছি যেগুলো কমন বলে দেওয়া, ঠিক আছে? যেমন আধুনিক পর্যায় সূত্র, ঠিক আছে? এটা তো মানে অলমোস্ট সবাই পারে। তারপরে এখানে এটা একদম ইজি দিয়েছে, এই ধরনের বহুবার করানো, যে কোনো পিতলের চামচে নিকেলের প্রলেপ দিলে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হবে, ঠিক আছে? লেড নাইট্রেট বহুবার মানে বলে দেওয়া, ঠিক আছে? তো এটা মোটামুটি কমন, এটা তো মানে বলতে হবে না, সবাই মোটামুটি করেছো। তো এখানে মোটামুটি কিন্তু ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে, যারা বুঝে করেছো তাদের জন্য খুবই ইজি, কারণ ফিজিক্যাল সায়েন্সে হুবহু তো কমন হয় না, তো মোটামুটি ভালোই কমন এসছে আমার ব্যাচের কথা যদি বলি। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন পরীক্ষা হয়েছে, কত নম্বর তোমরা পেতে চলেছো, অবশ্যই কমেন্টে জানিও।